হ্যালো সবাইকে, ওয়েলকাম ওয়েলকাম টু WBPSC ওয়ালা। আজকের সেশনটা হয়তো তোমাদের জন্য আমার জন্যেও খুব সেন্টিমেন্টাল হবে, খুব ইমোশনাল হবে। হয়তো আমরা খুব দুঃখের সহিত বলতে হচ্ছে যে হয়তো আমরা অনেক রকমের জঙ্গি সংগঠন দেখেছি, তাদের নৃশংসতা, তাদের টেরর, তাদের মার্ডার, অ্যাসল্ট করার টেকনিকও আমরা দেখেছি। কিন্তু এই যে বর্বরতা, এই যে নৃশংসতা এবং পর্যটকদের চিহ্নিত করে তাদেরকে হত্যা করা, এটা হয়তো ভারতের ইতিহাসে, শুধু কাশ্মীর না, ভারতের ইতিহাসে হয়তো কালো দিন হিসেবে প্রতীক থাকবে। জানোই তোমরা যে কালকে কি ঘটেছে। আমাদের দেশবাসী যারা বেড়াতে গেছিলেন, যারা ভারতের সৌন্দর্য উপভোগ করতে গেছিলেন, তাদেরকে এরকম করে মৃত্যুর সাথে মৃত্যুকে বহন করতে হলো, সেটা হয়তো আমরাও আশা করিনি, তাদের বা তাদের যারা প্রিয়জন রয়েছে তারাও হয়তো আশা করে। তো আজকের আমাদের সেশনটা আমরা তাদের প্রতি সম্মান, তাদের প্রিয়জনের প্রতি আস্থা এবং তার সাথে সাথে এই যে ইনসিডেন্ট, এটা তো আর ভোলার না, কিন্তু আমরা চেষ্টা করব যে ভগবান যাতে তাদের দুঃখ একটুখানি কমায়, তাদের যে আঘাত, তাদের যে বেদনা, সেটা একটু হলেও যাতে ভগবান সাহায্য করে এই দুর্দিনের সময়। তো তোমরা জানোই যে কালকে 22শে এপ্রিল পেহেলগাম, কাশ্মীরের যেটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, তার অবস্থা এরকম, কিছুটা এরকম। জানোই তোমরা যে কাশ্মীর আর্টিকেল 370 অ্যাবলিশনের পরে এবং কাশ্মীরের আগের বছরের ইলেকশনের পরে কাশ্মীর তার চেনা ছন্দে ফিরছিল। কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে ভারত থেকে লোকেরা যাচ্ছিল, ফরেন যারা ভিজিটার্স তারাও কিন্তু কাশ্মীরে যাচ্ছিল। কিন্তু কালকের পরে হয়তো কাশ্মীর আর সেইভাবে কাশ্মীর থাকবে না। কাশ্মীরের সৌন্দর্যতে হয়তো আমাদের পর্যটকদের, আমাদের দেশবাসীর হয়তো একটা কালো ছাপ থেকে যাবে, লাল রক্ত হয়তো থেকে যাবে এই কাশ্মীরের এই সৌন্দর্য জায়গায়, এই সুন্দর জায়গায়। তো এই পেহেলগাম, যেটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, এবং তোমরা জানো যে পেহেলগাম যেহেতু একটা মাউন্টেনিয়াস টেরেন রিজিয়ন, এখানে কিন্তু পায়ে হেঁটে সম্ভব না পুরো জায়গাটাকে ঘোরা, তো ওই জন্য হর্স বা বিভিন্ন আরো অ্যানিমালসদের প্রয়োজন লাগে এই জায়গাটাকে ঘুরে দেখতে। তো সেইখানেই একটা পর্যটকদের দল, একটা টুরিস্টের দল, তারা গেছিল এই পেহেলগাঁওতে সৌন্দর্য উপভোগ করতে, এবং তারা হয়তো জীবনেও ভাবেনি, তাদের হয়তো প্রিয়জনও জীবনেও ভাবেনি যে তাদের এরকম হয়তো মৃত্যুর মুখে এই এই নৃশংস, এই বলবো যে একদমই কাওয়ার্ড যাকে বলা হয়, ভীত একটা টেররিস্ট সংগঠন, তারা নিজেরা সামনে এসে কিছু করতে পারবে না, ইনোসেন্ট যারা মানুষ, যারা টুরিস্ট, যারা পর্যটক, তাদের ওপরে এরকম করে হামলা করে। তো এটা খুবই দুঃখের বিষয়, এবং আমি বারবারই বলছি যে আমরা যতটা চেষ্টা করব সহানুভূতির সাথে, যতটা চেষ্টা করব আমাদের সেন্টিমেন্ট, ইমোশনটাকে একটুখানি কন্ট্রোল করে আজকে জিনিসটাকে দেখার বা বোঝার, কেন এটা হয়েছে, কে এর রেসপন্সিবল, কোন জঙ্গি সংগঠনের পেছনে রয়েছে। তো তোমরা জানোই যে এই ফটোটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাসছে, এই ফটোটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু সব জায়গাতেই ভাসছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনেক, যেরকম পর্যটক মরেছে তেমনি অনেক সিভিলিয়ানও কিন্তু আহত হয়েছে। কিন্তু এরকম অ্যাটাক, এরকম মানে চিহ্নিত করে
চিহ্নিত করে পর্যটকদের কাছ থেকে আইডি দেখে পর্যটকদের, যেটা বলা হচ্ছে নাকি পর্যটকদের চিহ্নিত করে, পর্যটকদের রিলিজিয়ন চিহ্নিত করে তাদেরকে মারা হয়েছে। মানে বেসিক্যালি বলতে গেলে এটা একটা রিলিজিয়াস ওয়ার, যেখানে পর্যটকদের চিহ্নিত করা হয়েছে, পর্যটকদের আইডি চেক করা হয়েছে, পর্যটকদের নাম চেক করা হয়েছে, তারপরে পর্যটকদের হত্যা করা হয়েছে। যদি আমরা দুটো ইনসিডেন্ট দেখি, যারা প্রত্যক্ষদর্শী তারা কি বলছে, যে কিছু কিছু ইনসিডেন্টে বলছে যে মেল ভিকটিম বলছে, মানে মেল ভিকটিম তো সে আর নেই, তার যে মানে বাকি যারা টুরিস্ট ছিল তারা কি বলছে, তারা বলছে যে মেল ভিকটিমকে আগে বলা হয় তাদের ট্রাউজার সরাতে, তাদের প্রাইভেট পার্টস চেক করা হয়, তাদের আইডেন্টিটি, রিলিজিয়াস আইডেন্টিটি তাদের বলতে বলা হয়, তারপরে তাদেরকে এরকম করে হত্যা করা হয়। আরেকজন রিপোর্ট করছে যে সেখানে ইনডিসক্রিমিনেটলি কোনো কিছু না ভেবে গুলি চালানো হয় এবং এই গুলিতে 50 জনের বেশি আহত। আপাতত যা এখন খবর আছে যে 30 জন কিন্তু মৃত, তার মধ্যে অনেক ভারতীয় পর্যটক রয়েছে, অনেক কিন্তু ফরেনার্সরাও রয়েছে। মানে বর্বরতার যেটাকে চরম সীমা বলে, সেটা কিন্তু আজকে আমরা এখানে দেখলাম। আমি জানি না যে মানে কোন জায়গায় এরকম করে আইডেন্টিফাই করে একজনের ধর্মকে চিহ্নিত করে তাকে হিউমিলিয়েট করে তার প্রিয়জনের কাছে এরকম করে মারা হয় কেন? মারার পরে নিউলি যারা ম্যারিড কাপল, যারা সদ্য বিবাহিত, তাদের পার্টনারকে মারা হয়েছে। মারার পরে তাদেরকে বলা হয় যে যাও এটা মোদিকে গিয়ে বলো। মানে এর তো আর কোনো রকমই সংজ্ঞা আমি দিতে পারি না, যতই আমরা বলি না কেন যে ইট ইজ আ টেররিস্ট অ্যাটাক, যে এখানে টেররিজমরা পর্যটকদের হত্যা করেছে। কিন্তু এখানেও কিন্তু আমরা বুঝতেই পাচ্ছি, যেখানে কিন্তু আইডি কার্ড চেক করে প্রত্যেকের কি পড়ে আছে, তারা কি পড়ে আছে, শাখা সিঁদুর যদি পড়ে থাকে বা তাদের আইডেন্টিটি কার্ড যদি নাম তাদের অন্য থাকে, সেটা চেক করে কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে। মানে এর থেকে নৃশংসতা হয়তো আমি আজ অব্দি কোনোদিনও পড়িনি যে এরকম নৃশংস ভাবে আইডেন্টিফাইড ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। ভারতের অন্তত ইতিহাসে আমি পড়িনি এরকম। পর্যটকদের মধ্যে একজন, তোমরা জানো যে নিহত হয়েছে বিতান অধিকারী। ইনি আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা। ইনি 16ই এপ্রিল কাশ্মীরের জন্য রওনা দেন। কাল বিতানের ফেরার কথা ছিল, কিন্তু বিতান আর ফিরবে না, আমরা জানি কেন সেটা। তো একজন যে আমেরিকাতে বসবাস করছে, যে নিজের নাম বানিয়েছে, নিজের প্রতিপত্তি করেছে, নিজের ভালো চাকরি করছে, নিজের ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করছে, সে কাশ্মীরে এনজয় করতে গিয়ে, কাশ্মীরের নেচার উপভোগ করতে গিয়ে তাকে যে এরকম করে মরতে হবে আমাদের কলকাতার ছেলে। দেখো, যে কোনো প্রাণ যাওয়াই কিন্তু আমার ভারতবাসীর কাছে একটা দুঃখের কথা। এখানে তো টেররিস্টরা জিজ্ঞেস করেনি যে আমি কোথায় থাকি, কোন পলিটিক্যাল পার্টি করি, আমার জাত কি। সেখানে আইডেন্টিফাই করা হয়েছে অন দ্য বেসিস অফ রিলিজিয়ন। কোনো ভারতীয় মুসলিমকেও যদি তোমরা জিজ্ঞেস করো, সেও এর কট্টর নিন্দা করবে, কট্টর থেকে কট্টরতর নিন্দা করবে। বাট তাও আমাকে এটা বলতে হচ্ছে যে এরকম কিন্তু আমি ভারতীয় ইতিহাসে দেখিনি, যেখানে চিহ্নিত করে, হিউমিলিয়েট করে, মানে একটা টেররিস্ট মারতে আসার আগে, আমি জানি না এটা প্রত্যক্ষদর্শীদের মতামত, যে মারতে আসার আগে দেখা হচ্ছে যে তার পরনে কি রয়েছে, মহিলার শাখা সিঁদুর রয়েছে কিনা, তার প্যান্ট খুলে প্রাইভেট পার্টস, ট্রাউজার্স খুলে প্রাইভেট পার্টস চেক করা হচ্ছে, তারপরে তাদেরকে হত্যা করা হচ্ছে। মানে এটা রিলিজিয়াস ওয়ার ছাড়া আর তো কোনো ওয়ার হতে পারে না। তো এর পেছনে, তার আগে কেন আমি বলছি যে এটা খুব ইম্পর্টেন্ট বোঝার,
যে এরকম কিন্তু কাশ্মীরে আমরা আগে দেখিনি। কাশ্মীরে অনেক ধরনের টেররিস্ট অ্যাটাক হয়েছে, তোমরা জানো 1980s থেকে শুরু করে এখন অবধি কিন্তু অনেক ধরনের টেররিস্ট অ্যাটাক হয়েছে। আমরা একের পর এক কিন্তু টেররিস্ট অ্যাটাক দেখেছি। আমরা মার্চের 21 তারিখ 2000 সালে দেখেছি যে অনন্তনাগে অ্যাটাক করা হয়েছিল, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে 36 জন যারা সিভিলিয়ান, যারা আর কি মানে যারা সিভিলিয়ান ছিলেন তাদেরকে কিন্তু মারা হয়েছে। আমরা আগস্ট 2000 সালে দেখেছি 24 জন যারা অমরনাথ যাত্রাতে রওনা দিয়েছিলেন তাদেরকে মারা হয়েছে। জুলাই 2021-এ আমরা দেখেছি আবার অমরনাথ যাত্রাতে 13 জনের কিলিংস হয়েছে। 2001-এ আমরা কিন্তু দেখেছি জম্মু অ্যান্ড কাশ্মীরের শ্রীনগরে মৃত্যু হয়েছে 36 জনের। আমরা 2002 সালে কিন্তু আমরা দেখেছি যে 19 জন লোক প্রাণ হারান কাশ্মীরে এক্সক্লুসিভ বোমার জন্যে। মার্চের 2003-এ আমরা দেখেছি যে পুলওয়ামাতে যে 24 জন কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু হয়। আমরা 2005-এ দেখেছি যে 13 জন সিভিলিয়ান, তার সাথে সাথে যারা সিআরপিএফ রয়েছে তাদের মৃত্যু ঘটে টেররিস্ট অ্যাটাকে। আমরা 2016 সালে দেখেছি যে জৈশ-এ মোহাম্মদ জেইএম এই উড়ি যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে অ্যাটাক করে এবং উড়ি হেডকোয়ার্টারে আমাদের 30 জন আর্মি পার্সোনেলের হত্যা করে। 2017 সালে আমরা আবার দেখেছি যে অমরনাথ যাত্রা যে কুলগামে বাস ছিল সেখানে 8 জনকে হত্যা করা হয়। 2019 সালেও কিন্তু আমরা দেখেছি যে সুসাইড বম্বিং হয় শ্রীনগর ন্যাশনাল হাইওয়েতে। বাট আমি বারবার বলছি যে এরকম আইডেন্টিফাইড, এরকম ধর্মের নামে হত্যা হয়তো কাশ্মীরের হিস্ট্রিতে আজ অব্দি দেখা যায়নি। এর পেছনে কোন সংগঠন রয়েছে? অবশ্যই সেখানে কিন্তু লস্করে তাইবার নাম উঠে আসছে। লস্করে তাইবারই একটা টেররিস্ট আউটফিট বলতে পারো, যার নাম হচ্ছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট। এটাকে টিআরএফ বলেও চিহ্নিত করা হয়। আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স 2019 সালেই কিন্তু সরকারকে জানিয়েছিল এই টেররিস্ট আউটফিটের কথা, লস্করে তাইবার কথা। এই যে টেররিস্ট আউটফিট রয়েছে যেটা লস্করে তাইবারই একটা আইডেন্টিফাইড পার্ট, তারা বেসিক্যালি কি করে? তারা বেসিক্যালি ইউথ যারা রয়েছে তাদের অনলাইনের প্রভোকেশনের মাধ্যমে, অনলাইনে রিলিজিয়াস অ্যাফিলিয়েশনের নামে তারা অনলাইনে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন, ডিপ্লোম্যাটিক টেকনিক ইউজ করে ইউথদেরকে তাদের গ্রুপে ইন্টিগ্রেট করে এবং তাদেরকে ভণ্ড জিহাদের নামে তাদেরকে এই ইনোসেন্ট যারা পিপল, যারা পর্যটক, ধর্মের যে বাজে লড়াই সেটা তাদেরকে প্রভোক করে। তো এই যে টিআরএফ, এই যে রেজিস্ট্যান্স সংগঠন, 2003 সালে আমাদের কিন্তু পার্লামেন্ট এই যে টিআরএফ বা রেজিস্ট্যান্স ফ্রন্ট এটাকেও কিন্তু আমাদের যে ব্যান গ্রুপ অফ টেররিস্ট রয়েছে, টেররিস্ট গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু 2003-এই ফেলেছিল। তো সরকার কিন্তু আরো বেশি প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল, যেখানে বলা হচ্ছে যে একটা টেররিস্ট সংগঠন বিল্ড আপ করা হচ্ছে এবং এই টেররিস্ট সংগঠনের মধ্যে লস্করের মধ্যে একটা খুব সূক্ষ্ম ডিফারেন্স আছে। লস্করে তাইবার টেররিস্ট আউটফিট এটা কিন্তু লড়ে ইন দ্য নেম অফ রিলিজিয়ন। অ্যাট দ্য সেম টাইম রেজিস্ট্যান্স ফ্রন্ট এতদিন যেটা করতো সেটা হচ্ছে বলা হতো যে হোমগ্রোন টেররিস্ট অ্যাক্টিভিটি। হোমগ্রোন টেররিস্ট অ্যাক্টিভিটি মানে হচ্ছে যারা লোকালস রয়েছে তাদেরকে নিয়েই একটা টেররিস্ট সংগঠন বানানো হয়েছে এবং তারা ফ্রিডম অফ কাশ্মীরকে আজাদ করার জন্য নাকি লড়ে। আমি জানি না, হয়তো যারা কাশ্মীরিরাও রয়েছে, কাশ্মীরিরাও কালকে প্রোটেস্টে বেরিয়েছিলেন, যারা পেহেলগামের বাসিন্দা রয়েছে তারাও কালকে প্রোটেস্টে বেরিয়েছিলেন। আজকে সারা দিন কাশ্মীরের সমস্ত দোকানপাট কিন্তু বন্ধ থাকবে এই প্রোটেস্টের জন্য। তো সেখানে কিন্তু সরকারের ইন্টেলিজেন্স বা সরকারের মিলিটারি সার্ভিসকে কিন্তু আরো প্রোঅ্যাক্টিভ হওয়ার ভূমিকা নেওয়ার কথা ছিল, যেখানে আর্টিকেল 370-র পরে মানে 2019 সালের পরে কিন্তু এই রেজিস্ট্যান্স ফ্রন্ট কিন্তু আরো বেশি অ্যাক্টিভলি কাজ করতে শুরু করে, আরো বেশি রিক্রুট করতে শুরু করে। এবং আমি কিছুক্ষণ আগেই যারা আর কি মিলিটারির সাথে যুক্ত রয়েছে তাদের আমি কথা শুনছিলাম। তো সেখানে বলা হচ্ছে যে এটাই যে ইন্টেলিজেন্স সার্ভিস এবং মিলিটারির যে পরিমাপ, যে কোয়ান্টিটি, সেটা কিন্তু আরো বেশি বাড়ানো উচিত ছিল। ইন্টেলিজেন্সের যে রিপোর্ট সেখানে আরো বেশি করে আমাদের কিন্তু কর্ণপাত করা উচিত ছিল। এখন দোষারোপ করার জায়গা না, এখন অবশ্যই সব ভারতবাসীকে এক থাকতে হবে, সেটা যে কোনো পলিটিক্যাল পার্টি হোক, সবাইকে
একসাথে এসে কিন্তু এই টেররিজমের মোকাবিলা করতে হবে। এটাকে যদি আমরা একদম গোড়া থেকে উপরে না ফেলি তাহলে এই ঘটনা কিন্তু এখনো ঘটবে। এটা কাশ্মীরে হয়েছে, পরবর্তীকালে ভারতের অন্য কোনো জায়গায় হবে, যেখানে এর থেকেও বড় বর্বরতা করা হতে পারে, এর থেকেও কিন্তু বারবারিক টর্চার করা হতে পারে। এবার যে হঠাৎ করে এই সংগঠন এত বেশি অ্যাক্টিভ কি করে হলো, বা এরা কি কোনো মেসেজ দিতে চায় যে এরকম একটা পর্যটকদের হামলা করে? কারণ আগে কিন্তু আমরা এই মানে সার্টেন সিভিলিয়ানস মিলিটারি আক্রান্ত আমরা হতে দেখেছি, দুঃখজনক ঘটনা, আনফরচুনেট ইভেন্ট, বাট এরকম করে ট্যুরিজমের ওপরে হামলা করতে কিন্তু আমরা কোনোদিনও দেখিনি। যদি সেটা সত্যিও হয়, মানে লোকাল যদি রিক্রুটও হয়, তাহলে আমি জানি না যে এটা কতটা রেশনাল যে তুমি যেখানে ট্যুরিজমকে আইডেন্টিফাই করে হত্যা করছো, সেখানে কিন্তু তোমার কাশ্মীরের নিজের যে ট্যুরিস্ট সেক্টর, কাশ্মীর এই এখনই গ্রো করতে শুরু করেছিল আর্টিকেল 370 অ্যাবলিশনের পরে। আমাদের বিজেপি সরকার, আমাদের কেন্দ্রের সরকার কিন্তু অনেক রকম পদক্ষেপ নিয়েছে যাতে ট্যুরিজম আবার কাশ্মীরে গ্রো করে, এবং সেটা হচ্ছিল। প্রায় 50,000-এর বেশি ভিজিট এই বছরে শুধু ফরেনার্সরা করেছে কাশ্মীরে, 50,000-এর বেশি। তো সেখানে এই পরিমাপ হিংসা, এই পরিমাপ মার্ডার, এই পরিমাপ রিলিজিয়াস ওয়ার করে তুমি কি পাবে? কাশ্মীরের ইকোনমি আরো ডাউন হলো। ভারত সরকার শুধুমাত্র কিন্তু টেররিস্টকে দমন করলে চলবে না, আরো কিন্তু কাশ্মীরের ডেভেলপমেন্টের উপরে আমাদের আরো বেশি কর্ণপাত করতে হবে, আরো বেশি সেটাকে আমাদের দেখতে হবে। তো কেন এই সংগঠন হঠাৎ করে কেন এত অ্যাক্টিভ হয়ে পড়লো, বা কেন এরকম বিক্ষিপ্ত, মানে রেগে যাওয়ার মতন হামলা? তার কারণটা একটুখানি আমরা দেখব। সেটি হচ্ছে মার্চের 15 তারিখ 2025 একটা খবর আসে, সেটা হচ্ছে যে লস্করে তাইবার যারা লিডার্স রয়েছে, জিয়াউর রহমান, ইলিয়াস নদীম, ইলিয়াস আব্বু কাতাল, এই নামটা একটু ভালো করে মাথায় রাখবে। ইলিয়াস আব্বু কাতাল ইনি কিন্তু বেসিক্যালি এই লস্করে তাইবার মেন লিডার ছিলেন, যিনি কাশ্মীরকে, মানে যিনি আর কি বলছি আমি, মানে কাশ্মীরের পুরোপুরি অপারেশনের দায়িত্বে ছিল। তো এনাকে আনআইডেন্টিফাইড হত্যা করা হয়, আনআইডেন্টিফাইড কোনো ব্যক্তি এনাকে হত্যা করে। যতদূর সম্ভব যে আমাদেরই হয়তো কোনো মিলিটারি বা রয়ের এজেন্ট তাকে হয়তো যথাসম্ভব, মানে যথাযোগ্য কারণের জন্য তাকে হত্যা করে। কোথায় হত্যা করা হয়? তাকে গুলিবদ্ধ করা হয় ঝেলাম এবং পাঞ্জাব রিজিয়ন, পাঞ্জাব মানে এটা আমাদের পাঞ্জাব না, পাকিস্তানের পাঞ্জাব রিজিয়নে হত্যা করা হয়। তার সাথে সাথে তাদের যে সিকিউরিটি গার্ড রয়েছে তাদেরকেও কিন্তু হত্যা করা হয়। বলা হয় যে আবু কাতাল কিন্তু এই যে লস্করে তাইবার বা 26/11 যে মেন মাস্টার মাইন্ড হাফিজ সাইদের খুব ক্লোজ অ্যাসোসিয়েট ছিলেন, এবং এই লিডারের বদলা নেওয়ার জন্যই নাকি এরা যারা নাকি নিজেরকে বীর মনে করে, মানে এরা তো বলতে গেলে একটা পিঁপড়েরও যোগ্য না, এরা বলতে গেলে যে মানে কাওয়ার্ড থেকে কাওয়ার্ড, মানে যে কাজটা করে, মানে এরকম কাওয়ার্ড ছাড়া এরকম কাজ কেউ করে না। তো এটা কিন্তু বলা হচ্ছে। কাশ্মীরে আমরা দেখেছি কালকে এই ইনসিডেন্ট হওয়ার পরে কাশ্মীরের বিভিন্ন যারা ন্যাশনালিস্ট ফ্রন্ট রয়েছে বা কাশ্মীরের যারা আম নাগরিকও রয়েছে, তারাও কিন্তু পেহেলগাম চত্বরে প্রোটেস্ট করে। আজকে পেহেলগাম চত্বরে বা আজকে কিন্তু কাশ্মীরের এই সাউদার্ন কাশ্মীর, যেখানে পেহেলগাম, অনন্তনাগ এইগুলো পড়ে, সেখানে কিন্তু পুরোপুরি কমপ্লিট শাটডাউন, আজকে পুরোপুরি বন্ধ ডাকা হয়েছে। এই মৃত্যু মিছিলের যাতে তীব্র প্রতিবাদ করা যায়, তার জন্য কিন্তু পুরো কাশ্মীর অঞ্চলে আজকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এবার কথাটা হচ্ছে যে ইন্ডিয়া কিরকম অ্যাকশন নিতে পারে। অলরেডি তোমাদেরকে আমি আগেই বললাম যে নরেন্দ্র মোদীজি তিনি সৌদি আরেবিয়া সফরে ছিলেন, তিনি সৌদি আরেবিয়া সফর থেকে চলে এসছেন, এবং তিনি এখন হাই লেভেল মিটিং করছেন যে আমরা সিচুয়েশন কি করে ট্যাকেল করতে পারি। তোমরা জানো যে কালই এই খবর পাওয়ার পরে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ কিন্তু চলে গেছে। বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরাম থেকেও কিন্তু আমাদের সাপোর্ট আসছে। ডোনাল্ড ট্রাম্প হোক না কেন, পুতিন হোক না কেন, বেঞ্জামিন নেতানিয়াহু হোক না কেন, মেলানি হোক না কেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন হোক না কেন, সবাই কিন্তু ইন্ডিয়ার সাথে সাপোর্ট দেখিয়েছে। এবং এটা কিন্তু ইন্ডিয়া অবশ্যই ইউজ করা উচিত, যে মানে আর না কত আমরা সহ্য করব। একের পর এক যদি স্টেট স্পন্সর টেররিজম করা হয়,
ইনোসেন্ট লাইফদের যদি হত্যা করা হয়, মিলিটারিদের হত্যা করা হয়, সাধারণ মানুষের ওপরে হত্যা করা হয়, পর্যটকদের হত্যা করা হয়, মানে ওই একটা কথা আছে না যে পাকিস্তান যদি নিজে আমি কিছু না করতে পারি, কারণ এখনো লস্করে তাইবা যদি এই অ্যাকুইজিশনটা নিয়ে থাকে, তাহলে লস্করে তাইবার জন্ম কোথায়? পাকিস্তানে 1980 সালে। তাহলে পাকিস্তানের যে মেন যে ক্রাইটেরিয়াটা, যে আমরা ডাইরেক্ট কোনো ওয়ার করতে পারবো না, কারণ আমরা তো সেই তো তাদের ক্যাপাবিলিটি কিছু নেই, এই জন্য আমরা উইল কাট ইন্ডিয়া ইন্টু 1000 পিসেস। তাহলে এরও কিন্তু যোগ্য জবাব দেওয়া দরকার, আরেকটাও কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের দরকার রয়েছে। তো এখানটায় কিন্তু এটাই যে নরেন্দ্র মোদীজি কিন্তু স্ট্রংলি এটাকে কন্ডেম করেছে, এই পেহেলগাঁওতে যেটা হয়েছে সেটা কিন্তু স্ট্রংলি কন্ডেম করেছে। এবং অবশ্যই এখন ইন্টারন্যাশনাল কমিউনিটি যখন আমাদের সাথে আছে, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে নিয়ে, ইউনাইটেড নেশনকে নিয়ে একটা কিন্তু স্ট্রং ফ্রন্ট বানিয়ে এর বিরুদ্ধে কিন্তু পাকিস্তানকে কোণঠাসা করা উচিত, এর বিরুদ্ধে একটা স্ট্রং অ্যাকশন নেওয়া উচিত। এমন না যে হঠাৎ করে আজকে বহু দিনের পরে কাশ্মীরে এরকম চলছে না, 2024 সালেও আমি দেখছিলাম এরকমই কিন্তু অ্যাটাক করা হয়েছে সিভিলিয়ানদের ওপরে, মিলিটারির ওপরে। মানে এই অ্যাটাক চলতেই থাকবে যতক্ষণ না তুমি কোনো স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট অ্যাকশন নেবে, এবং এটা হয়তো পাকিস্তানও চায়। তো এই হিসেবটা কিন্তু আমাদের করতে হবে, দুটো দিকে আমাদের ফাইট করতে হবে, একটা হচ্ছে মিলিটারিলি, একটা হচ্ছে পলিটিক্যালি। মিলিটারিলি তো সব ঠিক আছে, মিলিটারি যা পদক্ষেপ নেওয়ার নেবে। তোমাদেরকে একটা হয়তো বুকের জ্বালা মেটানোর জন্যই কথা বলছি, যে দুজন টেররিস্টকে কিন্তু অলরেডি মিলিটারি কিল করেছে। তারা পাকিস্তান থেকে আসার চেষ্টা করছিল। টু পাকিস্তানি টেররিস্ট কিলড ওয়াইল ক্রসিং ফ্রম পাকিস্তান। মানে পাকিস্তান যদি এখনো বলে যে আমরা এর মধ্যে কিছুই জানি না, আমরা ইনোসেন্ট, তাহলে মনে হয় না এদের থেকে বোকা কেউ হবে। বোকা ঠিক না, অনেক বুদ্ধিমান বলে এইসব করতে পারছে। তো দুজন টেররিস্টকে কিন্তু ফিয়ার্সলি আমাদের যে মিলিটারি রয়েছে তারা কিন্তু কিল করেছে, তারা কিন্তু মেরে দিয়েছে বারমুল্লা ডিস্ট্রিক্টে। এই বারমুল্লা ডিস্ট্রিক্টে কিন্তু দুজন ক্রস ফায়ারে কিন্তু টেররিস্টরা মারা গেছে। কিছুটা স্বস্তি, জানি না মানে স্বস্তি কথাটা এখানে নেওয়াই উচিত না, যাই হোক এটা একটা পজিটিভ দিক যে মিলিটারি কিন্তু মিলিটারির কাজ করবে, বাট পলিটিক্যালি কিন্তু ইন্ডিয়াকে আরো বেশি ভাবে সক্রিয় হতে হবে। হাতের ওপর হাত ধরে বসে থাকলে হবে না যে ঠিক আছে সব ইন্টারন্যাশনাল কমিউনিটি কন্ডেম করছে, আমরা একসাথে এসে অ্যাকশন নেব না। ইন্টারন্যাশনাল কমিউনিটি কন্ডেম করছে, এখন সবাই আমাদের দিকে আছে। ইউনাইটেড নেশনে একটা স্ট্রং প্রপোজাল নিয়ে কিন্তু পাকিস্তানকে যদি আমরা অ্যাকশনও নিতে পারি, অ্যাটলিস্ট ফিনান্সিয়ালি যাতে তাকে বন্ধ করা হোক, ফিনান্সিয়ালি যাতে ব্যান লাগানো হোক, সব রকমের স্যাংশনস যাতে পাকিস্তানের উপরে লাগানো হোক। কাশ্মীরের পাকিস্তানের মানে পাকিস্তান যেটা করে আর কি, পাকিস্তানের যেটা কাজ করা, যে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার নাকি অলরেডি বলে দিয়েছে যে না আমাদের সাথে এর কোনো কালেকশন নেই, কোথায় পেহেলগাম কোথায় পাকিস্তান। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পাকিস্তান তো নিজে নিশ্চয়ই পাঠাবে না, পাকিস্তান এই যে টেররিস্ট অর্গানাইজেশনগুলোকে শেল্টার দেবে, তাদেরকে ট্রেনিং দেবে, তাদেরকে ইন্টেলিজেন্স দেবে, তারপরে পাঠাবে। এমনকি মানে হাস্যকর কথা আর কি, যে কাশ্মীরের ডিফেন্স মিনিস্টার নাকি বলছে এটা নাকি আমাদেরই হোমগ্রোন কোনো একটা টেররিস্ট সংগঠন, যাকে সব জায়গায় আমাদের নাকি এরকম মানে সব রাজ্য যেখানে আর কি হিংসা চলছে সেখানেই নাকি এরকম সংগঠন রয়েছে, সেটা নাগাল্যান্ড থেকে কাশ্মীর হোক না কেন, ছত্তিশগড় হোক না কেন, মণিপুর হোক না কেন। মানে হাস্যকর কথা আর কি এগুলো, যে লস্করে তাইবার টেররিস্ট আউটফিট যেখানে স্বীকার করে নিয়েছে যে আমরা এর হত্যার পেছনে আছি, সেখানে পাকিস্তান মানে সর্বকালেরই তো কাঁঠালি কলা, এই জন্য এখনো বলে যাচ্ছে যে না এর সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা হচ্ছে যে কেন মানে এরকম বারবার আমরা কাশ্মীরের ওপরে পাকিস্তানের এত কি আছে, এত অ্যাটাক কি আছে। তো তোমাকে না একটুখানি হিস্ট্রিতে যেতে হবে, আমি পরবর্তীকালে হিস্ট্রিটা কাশ্মীরের আনবো, কিন্তু অবশ্যই যে হিস্ট্রিটা এখানে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিন্নার টু নেশন থিওরি। কিসের ওপরে বেস করে? বেস হচ্ছে এটাই যে হিন্দু এবং মুসলিম একসাথে থাকতে পারবে না, একসাথে তারা সার্ভাইভ করতে পারবে না, এই জন্য সেপারেট একটা নেশন চাই ফর দ্য মুসলিমস। পরবর্তীকালে তোমরা যদি কাশ্মীর মানে পরবর্তীকালে পাকিস্তান হয়ে যাওয়ার পরে জিন্না কিন্তু বিভিন্ন লেটার্সে বা পরবর্তীকালেও আইয়ুব খান পরবর্তীকালে তিনি কিন্তু মিলিটারি থেকে পরবর্তীকালে পাকিস্তানের দায়িত্ব নেয়, তিনি কিন্তু বিভিন্ন লেটার্সে লেখেন যেখানে বলা হয় যে দেয়ার ইজ অ্যান এক্সটেনশিয়াল ক্রাইসিস ফ্রম ইন্ডিয়া, মানে ইন্ডিয়া পাকিস্তানকে টিকতে দেবে না। এমনকি পাকিস্তান মহলেও নাকি এটা শোনা যায় যে 50 বছর মানে পাকিস্তান ইন্ডিপেন্ডেন্সের 50 বছর পরে নাকি ইন্ডিয়া পাকিস্তানকে টেক ওভার করে নেবে। তো সেইটাকে হাঁটানোর জন্য, সেই যে ফিয়ারটাকে হাঁটানোর জন্য কি করা হয়, পাকিস্তানে কোনো রকম গভর্নমেন্ট করা হয় না, ইলেক্টেড কোনো রকম সরকার করা হয় না, পাকিস্তানকে চালায় হচ্ছে ডিপ স্টেট। ডিপ স্টেট
এই ডিপ স্টেটের দায়িত্বে কোনো প্রাইম মিনিস্টার পিএম নেই, মানে কোনো ইলেক্টেড লিডার নেই, রয়েছে পাকিস্তানের আর্মি এবং রয়েছে আইএসআই, পাকিস্তানের ইন্টেলিজেন্স সার্ভিস। তো এরা কি করে বলতো, এরা যখনই দেখে যে পাকিস্তানে কোন রকম ইলেক্টেড কোন নেতার পপুলারিটি উঠছে, কোন রকমের ডেমোক্রেসি পাকিস্তানে আসতে পারে, কোন ধরনের পাকিস্তানে কোন রকমের বলা যেতে পারে যে এক ধরনের গভর্নমেন্ট ফর্ম করার ইচ্ছা আসতে পারে, তখনই তারা এইসব অ্যাটাক গুলো করে। এইসব অ্যাটাক থেকে তারা একটা রিয়াকশন চায় যে অবশ্যই এবার আমি এটা করেছি, ইন্ডিয়া আমাদেরকে অ্যাকিউজ করবে, ইন্ডিয়া আমাদেরকে অ্যাটাক করবে, ইন্ডিয়াকে পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটিকে নিয়ে আমাদের উপরে হামলে পড়বে। এবং অবশ্যই আমরা আমার জনতাদেরকে বলতে পারবো যে দেখো, পাকিস্তানে এখন একটা ক্রাইসিস চলছে, পাকিস্তানে এখন একটা এমার্জেন্সি সিচুয়েশন আছে, যখন তখন ইন্ডিয়া হামলা করতে পারে, এখন কিন্তু কোনো রকম ইলেকশন করানো যাবে না, আমরাই পাওয়ারে থাকবো। সবকিছুই তো সত্তার লড়াই। প্রাণ যাচ্ছে আমাদের ভারতবাসীদের, পর্যটকদের, সদ্য বিবাহিত যারা কাপল তাদের, আমাদের বাংলার ছেলের। তো এটাকে যত সম্ভব, মানে এটা কিন্তু ভাবলে আবার চলবে না যে সেখানে পাকিস্তানে কি রিয়াকশন হবে, ইন্ডিয়া তার উপরে পলিটিক্যালি অ্যাকশন নেবে না, পলিটিক্যালি মিলিটারিলি দুটোই অ্যাকশন নিতে হবে। আমরা তাকিয়ে থাকবো মোদিজির দিকে, যেন স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টার অ্যাকশন নেওয়া হয়। তাতে যদি কোনো রকমের তাতে যদি এমন কোনো ভায়োলেন্ট পলিসি নিতে হয়, সেটাও কিন্তু জাস্টিফাইড। কতদিন আমরা সহ্য করব? একটার তো এর সলিউশন দরকার আছে, একটা তো কনক্লুশন দরকার আছে। হ্যাঁ, অবশ্যই কেউ বলতেই পারে যে ইন্ডিয়াও নিউক্লিয়ার ওয়েপন কান্ট্রি, পাকিস্তানও নিউক্লিয়ার ওয়েপন কান্ট্রি, যদি এখন যুদ্ধ হয় তাহলে নিউক্লিয়ারে একটা ওয়ার হতে পারে। এই জন্যই আমি বললাম যে মিলিটারিলিও অ্যাকশন নিতে হবে, পলিটিক্যালিও অ্যাকশন নিতে হবে, যাতে পলিটিক্যালি প্রত্যেকটা দেশের লিডার এটাকে কন্ডেম করতে পারে, পাকিস্তানকে চেপে ধরে স্যাংশন করতে পারে। এই আজকে ছিল খুবই দুঃখজনক ঘটনা। আমি যদি কিছু উল্টোপাল্টা বলে ফেলি, একটুখানি আমাকে ক্ষমা করে দিও। বুঝতেই পারছো, তোমাদেরও সেন্টিমেন্ট, আমাদেরও সেন্টিমেন্ট এখানে রয়েছে। এই বিবাদ চলবে, রিলিজিয়াস ওয়ার আমি বারবার বললাম, বাট অ্যাট দ্য সেম টাইম মনে রাখবে যে যারা প্রকৃত মুসলিম, যারা ভারতীয় মুসলিম, তারাও কিন্তু এই যে ব্যাপার, তাকে ঘৃণা করবে, তাকে সবসময় কোনোভাবেই সমর্থন করবে না। এবং আমার যারা বন্ধু বান্ধবরা আছে, তারা আমার থেকে এটাকে আরো বেশি হেট করছে। কোনো ইনোসেন্ট যদি প্রাণ যায়, তাহলে সেটা কিন্তু 100টা প্রাণেরও সমান। সরি, কিছু যদি এরকম বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও, ভেরি সরি, থ্যাংক ইউ।